অপরাধ কখন কিভাবে কোথায় ঘটবে সেটা বোঝার আগেই ঘটে যায় নির্মম এক কাণ্ড। আজকের ঘটনা শিউরে ওঠার চেয়েও নির্মম ও হৃদয় বিদারক। সম্পর্ক লোভ থেকে আসে বিপর্যয়, আর তার পরিণতি ভয়ঙ্কর রূপে ছড়িয়ে পড়ে, আছড়ে পড়ে চেনা চার দেওয়ালের মধ্যে। লোভ যখন মাত্রা ছাড়ায় তখন নিয়ন্ত্রণ বলে আর কিছু থাকে না, আর সেখান থেকে জন্ম নেয় অপরাধী সে পুরুষ নারী যেই হোক না কেন, আইনের চোখে সে কিন্তু অপরাধী। আজ আমরা সাক্ষী থাকবো এরকম একটি নারকীয় ঘটনা। কোথায় যে সব যায় না, কানে কেউ শুনতে পায় না, এতবার করে ডাকছি, হয়েছে যত জ্বালা। এ কি তোমরা কারা? অনন্ত, বাড়িতে ডাকাত পড়েছে। কি হয়েছে? তোমরা কারা? তুমি কোনো চিন্তা করো না, আরে আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না। আর তুমি আমাকে ভরসা করো। হ্যাঁ, আমি তো আছি ডলি সোনা। ম্যাডাম को अंदर ले जाओ। जाओ अंदर ले जाओ। चल अरे कुछ खरीदारी करो, करोड़ों की मालकिन है। करोड़ों की मालकिन है। डॉली डॉली डॉली, তোমার যদি কিছু হয়ে যায় আমি কি করব ডলি? আমি কি করব? বাবা, হ্যাঁ বলো। বলছি যে তোর মাকে আমি তখন থেকে ফোন করছি, তোর মা ফোনই তুলছে না, কি ব্যাপার বলতো? দেখো হয়তো সাইলেন্টে আছে। আরে না না, আমি 2 ঘন্টায় অন্তত 4 বার ফোন করেছি। আরে একবার ফোনের রিপ্লাইটা তো অন্তত দেবে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি এত টেনশন করো না। তুমি বরং স্বপ্নিলকে ফোন করো, ও নিশ্চয়ই জানবে মা ফোন ধরছে না কেন। হ্যালো, সব বাবা কেটে দিল। সত্যি কথা বললে দেখছি রাগ হয়ে যায়। কি ব্যাপার, তোমার লাভার ফোন ধরছে না কেন? হ্যালো হ্যালো, ইনিও কেটে দিলেন। সত্যি কথা দেখছি কেউই মেনে নিতে পারে না। ডলি 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 ডলি, আমার কি সর্বনাশ হয়ে গেল? আমার কি সর্বনাশ হয়ে গেল? কি করবো আমি? পুলিশে ফোন করি। পুলিশ ডলি, হ্যালো হ্যালো, শ্যামপুকুর থানা, আমি অনন্ত রায় বলছি। আমার স্ত্রী খুন হয়ে গেছে, আপনারা শিগগিরই আসুন। কি ঠিকানা? 55A 19 পল্লী।
আপনারা শিগগিরই আসুন। হে ভগবান, তুমি আমারে কি সর্বনাশ করলে। যাক, পুলিশকে ফোন করা হয়ে গেছে। এবার টিনাকে একটা ফোন করতে হবে। ডলি সোনা, তুমি পরপারে গিয়ে ভালো থাকো। হ্যাঁ, ওম শান্তি, ওম শান্তি। কমপক্ষে 2-3 জনের কাজ বলে মনে হচ্ছে। টাকা পয়সা গয়না গাড়ি সব নিয়ে গেছে ম্যাডাম, সব। এমনকি আমার স্ত্রীকেও ছাড়েনি। কি নিষ্ঠুর এরা। আপনি একটু শান্ত হন। এবার টিনাকে ফোন করি। পুলিশের সামনে ফোন করলে ভালোই হবে। হ্যালো টিনা মা, মানে তোর মা জগতে রে রে। কি করে হলো ম্যাম এটা? উনি কে? উনি আমাদের জামাই স্বপ্নীল বসু। শাশুড়িকে খুব ভালোবাসতো, মায়ের মতো দেখতো, মায়ের মতো। অনন্তবাবু, আপনি একটু শান্ত হন। আর আপনাকে একটু থানায় আসতে হবে। আমিও যাবো থানায় ম্যাম। না, এখনই নয়, আপনার সঙ্গেও আমার কথা আছে, কিন্তু আগে ওনার সঙ্গে কথাটা সেরে নিই। আসুন অনন্তবাবু। আপনি অনন্ত রায়, ডলি রায়ের হাজব্যান্ড। আপনার একমাত্র মেয়ে ডক্টর টিনা বসু বোলপুর হসপিটালে কর্মরত। বিয়ে হয়েছে স্বপ্নুল বসুর সঙ্গে। ঠিক বলছি তো অনন্তবাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ। কিন্তু কিন্তু কেন ওকে মারলো, কারা ওকে মারলো কিছু জানতে পেরেছেন স্যার? ডলি তো কারো কোনো ক্ষতি করেনি স্যার। দেখুন, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে। আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তদন্তের স্বার্থে আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর জানতে হবে। বল। আপনার বাড়িতে কোনো কাজের মহিলা বা পুরুষ? কাজল, মানে কাজের মেয়ে স্যার। ওই ওর বোনের বিয়ের জন্য 1 সপ্তাহে ছুটি নিয়েছে। কিন্তু স্যার ওর কথা কেন বলছেন? আচ্ছা অনন্তবাবু, এই যে আপনার বাড়িতে এত সোনা দানা নগদ 2 লক্ষ টাকা নিয়ে ডলি দেবীকে খুন করে যে বা যারা চম্পট দিল, তারা কি করে জানলো যে আপনার বাড়িতে এত কিছু আছে? বাড়ির কেউ না কেউ নিশ্চয়ই খবরটা লিক করেছে। ধরে নিতে পারি আপনার এই বাড়ির মেয়ে খুব ভালো, সেই ভালো মেয়েই হয়তো ইনফরমেশনটা লিক করেছে। অসম্ভব, অসম্ভব স্যার। কাজল আমাকে আর ডলিকে খুব সম্মান করে। ডলি ওকে ওর মেয়ের মতো দেখতো। কালকেই ও কাজে জয়েন করবে, আপনারা ওকে প্রশ্ন করে দেখবেন। আর এসে যদি জানতে পারে যে ডলি নেই, ও স্যার আমার মেয়ের মতো কষ্ট পাবে স্যার, ভীষণ কষ্ট পাবে। তো এই ঘটনাটা ঘটার পরে আপনার মেয়ের তো নিশ্চয়ই আজ রাত্রের মধ্যে বাড়িতে চলে আসার কথা।
দেখুন অনন্তবাবু, আপনার জামাই স্বপ্নিল বাবুর সঙ্গে আমাদের কথা বলাটা দরকার। ওই কয়েকটা জিজ্ঞাসাবাদ আছে আর কি। আর সেই সঙ্গে আপনার বাড়ির ওই মেয়ে, কি বললেন ওই নামটা, কাজল, এই কাজলকেও একবার থানায় আসতে হবে। আসবে আসবে স্যার, নিশ্চয়ই আসবে। আপনি এখন আসুন। বাই দ্য ওয়ে, আপনি কি করেন অনন্তবাবু? স্যার আমার একটা কাপড়ের দোকান আছে স্যার। ঠিক আছে, ফোনটা এখানে জমা করে যাবেন। স্যার ফোনটা তো আজকে আমি মানে ওটা না বাড়িতে ফেলে এসেছি। ফোনটা বাড়িতে ফেলে এসেছি? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, আমরা ফোনটা কালেক্ট করে নেবো। আসুন। নমস্কার। নমস্কার। কি বুঝলে পূজা? স্যার, এ তো ওগো কাজল নয়না হরিণীর কেস মনে হচ্ছে। ওয়েল সেট। ওগো কাজল নয়না হরিণী। ওই হরিণীকে তুলে আনো, দরকার হলে ওকে খাঁচায় পোড়ো। ওকে স্যার। অপরাধী ঘরের না বাইরের, এ প্রসঙ্গে পুলিশ চুলচেরা পর্যবেক্ষণ, নিরীক্ষণ, বিশ্লেষণ করছে। ডলি রায়ের প্রত্যেকটা বাড়ির সদস্যের বয়ান আতশ কাঁচের তলায় রেখে পুলিশ দেখে নিচ্ছে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। রায়বাড়ির সম্পর্কগুলো রহস্যে মোড়া, ভুলভুলাইয়ার মতো। তাই পুলিশ মেপে মেপে প্রতিটা পদক্ষেপ নিচ্ছে, যাতে ফাঁক পেয়ে অপরাধী মিসলিড না করে কিংবা পালিয়ে গা ঢাকা না দেয়। আর আইনের চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়, না, অসম্ভব। দেখুন স্যার, অপরাধীরা দুজন ছিল। ডলি হত্যার আগের দিন ওরা রেকি করে যায়, সিসিটিভির লাইনও কেটে দিয়েছে। আমি আপনাকে ফুটেজটা দেখাচ্ছি, এই দেখুন। স্যার, ডলিরার বাড়ির 5 কিলোমিটার দূরে এই বাইকটি উদ্ধার হয়। আরটিও করে জানতে পারলাম বাইকটির নাম্বার জাল। আর এর থেকে ঠিক 2 কিলোমিটার দূরে একটা ঘুপচি জায়গায় দুটো মাস্ক আর দুটো হুডি পাওয়া গেছে। আমি সেগুলো ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়েছি। কিন্তু স্যার, ডলিরায় যে ঘরে মার্ডার হয় সেই ঘরে কিন্তু কোনো ফুটপ্রিন্ট পাওয়া যায়নি। অপরাধী খুব চালাক স্যার। অত্যন্ত সুপরিকল্পিতভাবেই খুনটা করা হয়েছে, খুব ছক করে প্ল্যান কষে খুনটা করা হয়েছে। আচ্ছা, অন্যান্য থানার রিপোর্ট কি? স্যার, অন্যান্য থানার রিপোর্ট অনুযায়ী স্কেচ দেখে ওরা সন্দেহ করেছে এটা লোকাল কারোর কাজ নয়, বাইরের কোনো ভাড়াটে খুনির কাজ হবে। খুন করে পালিয়ে গেছে। খুব সম্ভবত বিহার বা ঝাড়খণ্ড থেকে এরা এসেছে। তবে 2 থানাই সাসপেক্ট করছে স্যার এটা মাফিয়া রঘুবীর সিং যাদবের গ্যাংয়ের কাজ হতে পারে। এই খুনের সঙ্গে বাড়ির যোগসূত্র একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এক কাজ করো, প্রথমে স্বপ্নিল, তারপরে কাজল, তারপরে ওর বাপটা মানে অনন্ত, এই 3 জনকে ডাকো। ডেকে প্রয়োজনে একসঙ্গে বসিয়ে জেরা করো। আমার মনে হচ্ছে কেউ না কেউ গুছিয়ে মিথ্যে কথা বলছে। আর ঝাড়খণ্ড বিহার পুলিশকে স্কেচটা ইমিডিয়েটলি মেল করে দাও। শোনো, এখান থেকে এই 4 সদস্যের টিম 2 জায়গায় কিন্তু মুভ করবে। ওকে? ওকে স্যার। ম্যাডাম, একটি মেয়ে ভিকটিমের ঘরের দিয়ে গেল, মনে হয় কাজের লোক হতে পারে। ওকে, নজর রাখো। ওকে ম্যাডাম। নাম? কাজল দে। কতদিন হলো আপনি রায়বাড়িতে কাজ করছেন? প্রায় 2 বছর হলো। আচ্ছা, ডলি দেবী আপনার সঙ্গে কেমন ব্যবহার করত? ভালোই। ভালো করে ভেবে বলুন তো। আপনার কোনো কিছু প্রয়োজন হলে, মানে আমি বলতে চাইছি টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছু প্রয়োজন হলে চাইলে দিতেন? হ্যাঁ, দিতেন তো। ওই যে আমার বোনের বিয়ের সময় 10,000 টাকা দিয়েছিলেন, আমি না চাইতেই। ওই বাড়ির সব কিছু জিনিস কোথায় থাকে তার খুঁটিনাটি আপনি জানেন? হ্যাঁ, জানতাম তো। আর টাকা পয়সা গয়নাগাটি কোথায় থাকে? হ্যাঁ, ওই তো আলমারিতেই থাকতো। আপনার মনে হয় না মাঝে মাঝে যদি এই সব কিছু আপনার হতো? ও তো সব মেয়েদেরই মনে হয়। কাকে খবর দিয়েছিলি চুরি করার জন্য? বল, কাকে খবর দিয়েছিলিস? বুঝতে পারছো না? এমন কেউ যাকে ডলি দেবী চিনে ফেলে
আর তার জন্যই ডলি দেবীকে খুন করে সবকিছু নিয়ে পালিয়ে যায়? না না, আমি কিছু করিনি, বিশ্বাস করুন আমি কিছু করিনি। যিনি না চাইতেই আমাকে সব কিছু দিতেন, আমি তার বাড়িতে চুরি কেন করতে যাবো বলুন? আমি চুরি করিনি, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। লোক কখন কোন সময় জেগে ওঠে সেটা কেউ বোঝার আগেই না সবকিছু ঘটে যায়। এই যেমনটা এই তোর ক্ষেত্রে ঘটেছে। বল কারা এই ঘটনার পিছনে দাঁড়িয়ে আছে? বল কারা কারা আছে বল। মারুন আমাকে, মারুন, আপনারা মারুন, বেড়ে ফেলুন, তবু আমি একটা কথাই বলবো, জঘন্য নোংরা কাজ আমি করিনি, বিশ্বাস করুন, আমি জঘন্য নোংরা কাজ করিনি। ওর নাম আর ফোন নাম্বারটা নোট করে ওকে ছেড়ে দাও। আপনার মোবাইল ফোনটা দিয়ে যাবেন। আমাদের বাড়িতে একটাই ফোন আছে বাড়িতে। ওটা আমাদের তদন্তের সাথে কাজে লাগবে, কাল কষ্ট করে এসে নিয়ে যাবেন। হ্যাঁ, নিয়ে যাও। তদন্ত আরো গভীরে নিয়ে যাচ্ছে পুলিশ। কথা চলছে রায়বাড়ির সমস্ত মেম্বারের সঙ্গে, এমনকি কথা চলছে ঝাড়খণ্ড পুলিশ এবং বিহার পুলিশের সঙ্গেও। পুলিশ অপরাধীকে বাইরে থেকে ঘিরছে, খুব দ্রুত অপরাধীকে নাগালে পেতে মরিয়া পুলিশ, আর ইঙ্গিত সেই দিকে। আপনি ডক্টর টিনা বসু, স্বর্গীয় ডলি রায়ের একমাত্র কন্যা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়, মানে কে বা কারা কোন কারণে এই খুনটা করতে পারে? সন্দেহ কাকে করব বলুন তো, আমি তো আর গোয়েন্দা নই, কিন্তু আমাদের মতো সম্ভ্রান্ত পরিবারে খুন দুঃস্বপ্ন কখনো ভাবিনি জানেন। দেখুন, ঘটনাটা ঘটে গেছে, আর আমরা ঠিক ঘটনা ঘটার আগের মুহূর্তে পৌঁছতে চাইছি। তাই কোনো রকমভাবে আপনার যদি মনে হয় যে কেউ খুন করতে পারে, তাহলে প্লিজ আমাদের বলুন। দেখুন, ছোটখাটো পারিবারিক অশান্তি তো সব পরিবারেই থাকে, কিন্তু তাই বলে খুন আমি মাথাতেই আসছে না। একটু ভেবে বলুন, মানে এমন কোনো ঘটনা পরিবারের মধ্যে বা পরিবারের বাইরে, মানে যেখান থেকে আমরা এই কেসটার কোনো রকম লিড পেতে পারি। পরিবারের বাইরেটা তো বলতে পারবো না, আর পরিবার নিয়েই বা কি বলি, আসলে থুতু ওপর দিকে ছেটালে তো নিজের গায়েই লাগে, তাই না? আমার বর স্বপ্নীল বসু, ওর সাথে আমার মায়ের একটা সম্পর্ক ছিল। হোয়াট? তারপর? ছাড়ুন, পারিবারিক কেচ্ছা শুনে আপনার কি লাভ? দেখুন, আপনি নিজেও জানেন ডাক্তার, পুলিশ আর লয়ারকে কখনো কিছু লুকোতে নেই। আর আপনি কি চান না যে আপনার মায়ের প্রকৃত খুনিরা শাস্তি পাক? চাই, কিন্তু আর কিন্তু না। আচ্ছা, আমাকে বন্ধু মনে করে সবটা বলুন। দেখুন, বিয়ের আগে পরে সবকিছু ঠিকঠাকই ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টিনা। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের বিয়ের কিন্তু আর 20 দিন বাকি। আমি তোমাকে আইফোন দিচ্ছি, তুমি আমাকে কি দিচ্ছ? এক যাত্রায় পৃথক ফল কেন হবে? ইউ মিন আইফোন? ইয়েস। ওয়াও, দাঁড়াও, মাকে একটা ভিডিও কল করি, খুব আনন্দ পাবে। হ্যালো চিনা, হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার লাভ। থ্যাংক ইউ মা। এই যে স্বপ্নীল। হাই আন্টি, হাউ আর ইউ? ফাইন বেটা, তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আন্টি। বাবাকে দেখাও। কই শুনছো? দেখো টিনা ফোন করেছে। কই দেখি 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 দেখি। আরে আরে আরে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তোমরা খুব ভালো থাকো আর আর খুব আনন্দ করো। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, মাকে দাও। হ্যাঁ হ্যাঁ, দিদি নাও নাও। হ্যাঁ রে, বল, সব কথা কি আজকেই বলবি? আমার বিয়ের গয়না কিনতে যাচ্ছ? কবে যাচ্ছ? কাল যাচ্ছি। হ্যাঁ, সব কিনেছি তো।
দারুণ এক্সক্লুসিভ সমস্ত ডিজাইন, 3টে নেকলেস আর চুড়ও কিনেছি। হ্যাঁ, এই তো আসছি। ডলি, বলছিলাম যে এতগুলো গয়না কি না কিনলেই হতো না? চুপ করো তো তুমি। ওই তো হাবাতে ঘরে ছেলে ছিলে, তোমার বাড়ি থেকে যে সমস্ত গয়নাগুলো দিয়েছিল সেগুলো কি সমাজে পড়ার যোগ্য? আমি আমার মেয়ে বিয়েতে ওই সমস্ত জিনিসগুলো দেব? তোমার স্ট্যাটাস না থাকতে পারে, কিন্তু আমার আছে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে বিয়ে অবধি সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকে আমার সন্দেহ ডানা বাঁধতে শুরু করে। একদিন হঠাৎ একটা কাজে আমায় বোলপুর থেকে কলকাতায় আসতে হয়। বাড়ি ঢুকতেই এক গ্লাস জল দে তো। এই নাও দিদি। মা কোথায় রে? দিদি, তুমি হঠাৎ ফোন না করে চলে এলে কেন, নিজের বাড়িতে কি সবসময় ফোন করে আসতে হয় নাকি? মা কোথায়? কি হলো বল, মা কোথায়? ঘরে ঘরে। দিদি, যেও না দিদি। কেন যাবো না কেন? তুই কিন্তু আজকাল খুব কর্তৃত্ব ফলাচ্ছিস। আমার মায়ের ঘরে আমি যাব কি যাব না সেটা কি তোর বলার উপর ডিপেন্ড করবে নাকি? সর। দিদি শোনো না, যেও না, যেও না, এখন যেও না। কাজল, সর সর। খুব খিদে পেয়েছে সোনা? হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। আর খিদে পেলেই না শুধু তোমার কথা মনে পড়ে। আমি জানি তো। বারণ করেছিলাম না দিদি, যেতে বারণ করেছিলাম না? অন্যায় হচ্ছে, খুব বড় একটা অন্যায় হচ্ছে। মানা করেছিলাম, বারবার মানা করেছিলাম। দিদি বলছি, তুমি একটু বসো না, আমি তোমার জন্য এক কাপ চা করে আনি। দিদি, দিদি। লজ্জা করে না তোমাদের? আমি দোকান কাটা নির্লজ্জ অনেক দেখেছি, কিন্তু তোমাদের মতো নির্লজ্জ কান কাটাদের না আজ দেখছি। ও আমাদের জামাই, আমার ছেলের মতো। মনের কথা দুটো বলতে এসেছে, তো তাতে এত রাগ করার কি আছে? হ্যাঁ, তুমি খারাপ কিছু ভেবো না, আমরা দুজনে একটু কথা বলছিলাম। কথা না প্রেম কথা? এত দূর থেকে এসে ঝামেলা করিস না তো। আমি বরং তোকে এক কাপ কফি করে দিই। মরতে পারো না? এই বয়সে এসে জামাইয়ের সঙ্গে ফুষ্টি নুষ্টি, লজ্জা করে না তোমার? না না করে না। কি করবি তুই? তুই তো বসে বসে খালি রুগী দেখিস। আর এদিকে আমার জামাইটা না খেতে পেয়ে পেয়ে রুগ্ন হয়ে যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছিস না তুই? তোমাকে না মা বলে ভাবতে আমার ঘেন্না হচ্ছে। তো ডাকিস না। তুমি কিছু মনে করো না। কি খাবে বলো? দিদি, 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 তুমি কি করছো? তুমি দিদি শান্ত হও। কাজল, কাজল, আমার ব্যাপারে কোনো কথা বলতে আসিস না। আমি বুঝে গেছি রে, দোষ আমারই। অনেক চেষ্টা করলাম, হলো না। এবার যা করার আমাকেই করতে হবে।
কি করবে তুমি দিদি, কি করবে? কাজল, আমি বারণ করলাম, আমার ব্যাপারে কোনো কথা তুই বলবি না। যেও না দিদি, যেও না, মাথা ঠান্ডা করো। কাজল, কাজল, পথ ছাড়, পথ ছাড়। দিদি 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 শোনো দিদি, এরকম একদিন না, দিনের পর দিন আমার অবর্তমানে। আচ্ছা, আপনি স্বপ্নীলের সঙ্গে কথা বলেননি? একবার না, বহুবার। আমি কথা বলার পরে কিছু মাস সবকিছু ঠিকঠাক থাকতো, তারপর আবার যেইকে সেই। ছাড়ুন, এই ঘটনার সঙ্গে খুনের কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। দেখুন, কোন ঘটনার সঙ্গে খুনের কি সম্পর্ক, খুনটা কি কারণে হয়েছে, সে সব কিছু আপনি আমার উপর ছাড়ুন। আর আপনার সঙ্গে কিন্তু আমার পরেও কথা বলার দরকার হবে, প্লিজ কোঅপারেট করবেন। আর বাই দ্য ওয়ে, আপনার ফোনটা কিন্তু আমাদের তদন্তের স্বার্থে কাজে লাগবে। আমার একটাই ফোন, হসপিটালের চাপ, তারপর মায়ের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল। দেখুন, আপনার মায়ের প্রকৃত খুনি অবধি পৌঁছানোর জন্য আমাদের এভিডেন্স দরকার, আর মেবি আপনার ফোনটা সাহায্য করতে পারে। ঠিক আছে, কিন্তু আমার কিন্তু হসপিটালের এমার্জেন্সি নাম্বারগুলো লাগতে পারে। আমি একটা নতুন সিম নিচ্ছি, বাট নাম্বারগুলো পেয়ে যাবেন। আপনি ডক্টর, আপনার জন্য এইটুকু হেল্প তো করা যেতেই পারে। আসছি। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমি ইন্টারেস্টেড নই। প্লিজ এইভাবে কথা বলো না। আচ্ছা, তুমি আমার মায়ের সাথে সহমরণে তো যেতে পারতে। কি যাতা বলছো? তুমি যাতা করতে পারো, আর আমি যাতা বলতে পারি না। আমি তোমার মায়ের ফাঁদে পড়ে গেছিলাম, কিছুতেই না সেই জাল কেটে বেরোতে পারছিলাম না। আর ঠিক তাই জন্য তুমি তাকে খুন করলে। বিশ্বাস করো, আমি খুন করিনি। কে করেছে? ভূতে এসে করে গেছে? 1000 বার বুঝিয়েছি, কই তখন তো এইভাবে বলতে আসোনি। আসলে তোমার মা যে আমাকে কিভাবে ব্ল্যাকমেল করতো সেটা তুমি জানো না। জানতে চাইও না। তুমি পুলিশের হাত থেকে রক্ষা পেতে এখন আমার কাছে এসেছো নাটক করতে। আর আমি যদি বলি খুনটা তুমিই করেছো? জানোয়ার ছেলে, তুমি আমাকে মারলে। এই চটটা আমার অনেক আগে মারা উচিত ছিল। 1000 বার বলেছি এই বাড়িতে এসো না, এসো না। না, উনার তো শাশুড়ির সঙ্গে অগাধ ভাবনা, না এসে থাকতেই পারে না। তোমরা তো বাইরে গিয়ে এই নোংরামিগুলো করলে পারতে, বাড়িটাকে কেন নরক বানালে? তোমার মাই এই নোংরা কাজে আমাকে জড়িয়েছিল। ঠিক সেই কারণে তুমি তাকে খুন করলে। আমি খুন করেছি তো? হ্যাঁ, দাও আমাকে পুলিশে দাও, দাও। তুমি যদি বিয়ের পর নোংরামি করবে তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? আরো তো 1000টা মেয়ে ছিল, আমি কেন? আরে বাবা, সেটা তো আমারও প্রশ্ন। তোমাকে বিয়ে করে কেন আমি এই নোংরা কাজে জড়ালাম? ড্রামা করো না তো, ভালো লাগছে না। তুমি না একটা বাস্তু ঘুঘু। আমাকেই বিয়ে করে আর আমারই মায়ের সাথে। ছি, তুমি যাও তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। স্যার, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ডলিকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়, তারপর সেটা কনফার্ম করার জন্য ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে আততায়ী। মোবাইলের কল লিস্ট চেক করে সন্দেহজনক কল রেকর্ড পাওয়া গেল কি? না স্যার, এদের কারোর নাম্বারই অচেনা কোনো সন্দেহজনক নাম্বার থেকে কল আসেনি, আবার ফোন যায়ওনি। আর এদের টেক্সট মেসেজও কোনো রকম সন্দেহজনক নয়। অদ্ভুত ব্যাপার হলো স্যার, এদের কারোরই মোবাইল নেটওয়ার্ক সেদিন ডলি রায়ের বাড়ির আশেপাশে ছিল না। কেসটা যতটা সহজ মনে করেছিলাম স্যার, ততটা সহজ কিন্তু নয়। আর বিহার আর ঝাড়খণ্ড পুলিশের রিপোর্ট অনুযায়ী জোরদার সার্চ অপারেশন চলছে। কে খুনটা করতে পারে? টিনা, স্বপ্নীল, কাজল না অনন্ত? দেখো, একটা ব্যাপার খুব পরিষ্কার, খুব চালাকি করে ডাকাতির কেসের মতো এই কেসটাকে সাজানো হয়েছে। এক কাজ করো, বাড়ির সবাইকে থানায় ডাকো। আমার মন বলছে ওই খুনের লিংক বাড়ির কেউ না কেউ হবে। ওকে স্যার। আমার কিন্তু খুব খুব ভয় করছে। কিসের ভয়? হ্যাঁ, আমি আছি না? হ্যাঁ, আমি আছি তো। ছাড়ুন আমাকে, আমি
কিন্তু পুলিশকে সব জানিয়ে দেবো আপনি আমার সাথে কি কি করছেন। জানিয়ে দাও তাহলে তোমার ওই বাবার চিকিৎসার খরচ বন্ধ হয়ে যাবে, ভাইয়ের পড়াশোনার খরচ সেটাও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, পুলিশকে জানিয়ে দাও, দিয়ে দাও জানিয়ে। ছাড়ুন বলছে, ছাড়ুন। আপনি কিন্তু আমার অসহায়তার সুযোগ নিচ্ছেন। আসলে গরিব ঘরের মেয়ে তো। এই সবসময় ওই গরিব 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 বলে এরকম প্যান 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 করো না তো। হ্যাঁ, আমি তো তোমাকে বললাম যে কটা দিন তুমি আমার কথা শোনো, তারপর তো তুমি আর আমি এই বাড়িতে। আমার উপর বাবা ভাইয়ের অনেক দায়িত্ব, না হলে বুঝিয়ে দিতাম কাজল দেখ কেমন মেয়ে। এই তো লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, এখন এ কদিন আমি তোমাকে যা বলবো তুমি শুধু সেটা শুনবে, ব্যাস। এই তো একেবারে লক্ষ্মী সোনা। এটা কি সুন্দর চুপ হয়ে গেছো। এই জানো তো, বোবার কোনো শত্রু নেই। এই যে তুমি বোবা হয়ে গেছো, লক্ষ্মী সোনা হয়ে গেছো, এটাই হচ্ছে সব থেকে ভালো। তুমি সব সত্যি কথা বলছো না কাজল? ওই বাড়িতে ডলি দেবীর সঙ্গে স্বপ্নিল বসুর একটা গোপন সম্পর্ক ছিল, সেটা টিনা দেবীর কাছ থেকে আমরা জানতে পেরেছি। এবার একটু পরিষ্কার করে বলো তো, তোমার সঙ্গে অনন্তবাবুর কি সম্পর্ক? বাবা মেয়ের সম্পর্ক যেরকম হয় স্যার। আপনার কাছে জিজ্ঞেস করেছি, বলো কি সম্পর্ক অনন্তবাবুর সঙ্গে? মনিবের সঙ্গে যেমন সম্পর্ক তেমন। ওকে মারছেন কেন? ও সত্যি কথাই বলবে। বলো, মনিবের সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? গায়েটায় হাত দিত, পয়সা করে দিত, তাই না? আমাকে মারবেন না বলছি, আমি বলছি মারবেন না। স্যার ওকে কিন্তু জোর করে এগুলো বলানো হচ্ছে কিন্তু স্যার। তাতে আপনার কোথায় চলছে মশাই? তুমি বলো। এই তুই কি মনে করেছিস আমি কিচ্ছু বুঝি না? আমি আবার কি করলাম? আরে ও কি দোষ করেছে? ওকে তুমি বকাবকি করছো কেন বলো তো? রাজ্যের কাজ পড়ে আছে আর মহারানী ফোন নিয়ে গুলতানি মারছে। সব কাজ যদি আমি করে নেব তাহলে ওকে আমি রেখেছি কেন? না ওটা বলো না, ও গুলতানি মারছিল না। আসলে ওর বাড়ি থেকে একটা ফোন এসেছিল, তাই ও আমার ফোন থেকে ফোন করছিল। কি কাজ, তাই তো? এই যে ওর হয়ে একদম ওকালতি মারবে না তুমি, আমি বলে দিচ্ছি। বুঝতে পেরেছি। আসলে আজকে ওই তোমার এই স্বপ্নের জামাই স্বপ্নিল আসেনি তো, ওই জন্য তোমার মাথাটা গরম হয়ে গেছে। একদম বাজে কথা বলবে না, আমার অবর্তমানে তুমি ওর সাথে কি করো আমি জানি না। এই আমি কিচ্ছু বুঝি না। আমাকে বোকা ভেবেছিস? হ্যাঁ, আমার সঙ্গে স্বপ্নিল যখনই কথা বলে আরে পেতে শুনতে যাস। আমার প্রাইভেসি বলে কিচ্ছু নেই। তুই ছাড়ো, তোকে আমি মেরেই ফেলবো। বুড়োটার সঙ্গে গিয়ে সুহাগ। কাঁদিস না, তুই কাঁদলে আমার বুকের ভেতরটা ঘুম করে। কাঁদিস না, আমি তো আছি, মা, আমি আছি। একদম কাজল, তুই কাঁদলে যে আমার কি কষ্ট হয় তুই জানিস না কাজল। এরপর থেকে বাবু আমাকে প্রায় আমার অসহায়তার সুযোগ নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিত। মিথ্যে কথা, শয়তানি সব মিথ্যে কথা বলছে স্যার, সব মিথ্যে কথা বলছে। অনন্তবাবু কুল ডাউন, এত উত্তেজিত হবেন না। আমরা তো আছি, আমরা সামনে নিচ্ছি সবটা। কাজল, তুমি এখন যাও। আর অনন্তবাবু, আপনি আজকে রাতটা আমাদের এখানে অতিথি হিসাবে থেকে যান। কেন স্যার? আমি কি করেছি স্যার? আমাকে আটকাচ্ছেন কেন? না, কি আর করবেন, একটু সেবা যত্ন নিন আমাদের। আর কিছু না করলে কাল সকালে আপনাকে ছেড়ে দেবো, চিন্তা করছেন কেন? কাজলকে নিয়ে যাবো। শয়তানি তুই বাঁচবি না, শয়তানি। না, ও বাঁচবে না। তা আপনিও চলুন,
অনন্তবাবুকে নিয়ে যাও। হ্যাঁ যান যান স্যার যান। পূজা। ইয়েস স্যার। টিনা আর স্বপ্নিলকে এখানে নিয়ে এসো। ওকে স্যার। স্বপ্নিল বাবু, আপনার আর কি দোষ বলুন? কি পরিবারে সত্যি আপনি জামাই হয়ে এসেছেন। অনন্ত রায়, ডলি রায় আপনার শ্বশুর শাশুড়ি। মশাই, আমার জীবনে এরকম বাপ মা আমি কোনোদিন দেখিনি। বাবাকে আটকালেন কেন? কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। টিনা দেবী, আপনার হাজব্যান্ডকে আপনি ক্ষমা করে দিন। দেখুন, পুলিশের খাতায় ওনার রেকর্ড একেবারে স্বচ্ছ। আপনার মায়ের পাতা ফাঁদে উনি পা দিয়েছেন, ঠিক যেমন পা দিয়েছে কাজল। যাই হোক, আপনারা এখন আসুন, দরকার হলে আপনাদেরকে আবার ডাকবো। আর আপনাদের ফোন দুটো নিয়ে যান, সঙ্গে কাজলের ফোনটাও। বেশ। স্যার, তাহলে অনন্ত বাবুই? নো 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 পূজা, আমাদের হাতে কোনো এভিডেন্স নেই। দেখো, মা মেয়েকে ফাঁসিয়েছে, সেক্ষেত্রে মেয়ে তো রিভেঞ্জ নেবেই। অ্যাকচুয়ালি স্বপ্নিল বসু ট্র্যাপড বাই ডলি রায়, সেক্ষেত্রে ডলি রায়ের হাত থেকে বাঁচতে তো এই কাজ করবেই। বলো, দেখো আমার মনে হচ্ছে এই অনন্তই এখানে এই কেসটাতে প্রাইম সাসপেক্ট। কিন্তু ওই অবৈধ সম্পর্ক ছাড়া তো আমাদের হাতে আর কিছু নেই। এদিকে আদালত এভিডেন্স চাই, এভিডেন্স পূজা। আচ্ছা পূজা, অনন্তবাবুর একটা কাপড়ের দোকান আছে বলেছিল না? হ্যাঁ আছে তো। তার মানে কর্মচারীও আছে? আছে তো স্যার, রফিক। ইয়াস, রফিককে তোলো। চল চল। আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চল। আমি করেছি যাকে সব কিছু ছাড়ুন আমাকে। আরে আরে বেটা, আচ্ছা মিষ্টি, ওকে নিয়ে এসো। অনন্তবাবু, দেখুন তো ওনাকে চিনতে পারেন কিনা? হ্যাঁ, রফিক। তো কি এবং কি সেটা এখনই স্পষ্ট হবে অনন্তবাবু। স্যার, হ্যাঁ, ডলি মার্ডার কেসের 2 প্রাইম সাসপেক্ট ধরা পড়ে গেছে। দুজনই ঝাড়খণ্ডের বাসিন্দা। ওনাদের অনন্তবাবুই কন্ট্যাক্ট করেছিল। দেখুন, অনন্তবাবু মাসের গোড়ার দিকে ওনাদের 3-4 বার ফোন করেছিল। এর মধ্যে একটা নাম্বার হচ্ছে বিকাশ সিং ওরফে লালা। একে অনন্তবাবু খুনের দিন এবং খুনের পরে অনেকবার ফোন করে। বিকাশ সিং অ্যারেস্ট হয়ে গেছে স্যার। ভেরি গুড। তো ওই লালা অ্যান্ড পার্টি কখন আসছে? আজ সকাল 11টা নাগাদ ট্রানজিট রিমান্ড পেয়েই চলে আসবে। আমাদের 2 অফিসারও চলে গেছে স্যার। বাহ। অনন্তবাবু, শেষমেশ ঠিক হলো না, তাই না? স্ত্রীকে মার্ডার করে আমাদেরকে ডাকাতি আর পরকীয়ার কেসে ঘুরপাক খাইয়ে কাজলের সঙ্গে সুখে ঘর বাঁধতে চেয়েছিলেন। এমনকি নিজের ফোনটা দোকানে রেখে মার্ডারের পরে মেয়েকে এমনভাবে ফোনটা করলেন যাতে মেয়ে বোঝে যে এই খুনটার সঙ্গে আপনার কোনো রকম সম্পর্ক নেই। শুধু তাই নয়, ওই খুনিদেরকে কন্ট্যাক্ট করেছিলেন রফিকের ফোন দিয়ে। মানে খেলাটা বেশ শুরু করেছিলেন, কিন্তু শেষমেশ ঠিক জমলো না, তাই না? আচ্ছা অনন্তবাবু, শাড়ির মার্কেটে তো কন্ট্রাক্ট ক্লিয়ার পাওয়া যায় না, তাহলে এসব করলেন কোত্থেকে? ঘেঁটে গেল, শেষ রক্ষা হলো না স্যার, সব ঘেঁটে গেল। স্যার, আপনি যখন সবকিছু জেনেই ফেলেছেন তখন বলে ফেলাটাও আমার কর্তব্য বলে আমি মনে করি। আসলে ডলি আমাদের বাড়িটাকে একটা নরক বানিয়ে তুলেছিল। সবকিছু যখন একেবারে সহ্য সীমার বাইরে চলে গেছিল তখন আমি বেরিয়ে যাবো বাড়ি থেকে, আর না হলে তুই ওই কাজের মেয়েকে নিয়ে বেরিয়ে যা। আমি আমার বাড়ি থেকে বেরোবো কেন? বেরোলে তুই বেরিয়ে যাবি। তার জন্য কত টাকা নিবি? 5 লাখ, 10 লাখ, কত? 1
এই হাতে টাকা নেব, এই দিক দিয়ে বেরিয়ে যাবো। 1 কোটি, হ্যাঁ 1 কোটি। আরে একের পরে কটা শূন্য বসে জানিস তুই সেটা? তুই বসে বসে কোন কটা বসে, আমি টাকা নেব তারপর বেরোবো। শোন শোন, আজ তোকে একটা কথা বলে দিচ্ছি, এর মূল্য কিন্তু তোকে চোকাতে হবে। আজ আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি ঠিকই। যা যা যা, বেরিয়ে যা। আগে 1 কোটি টাকা জোগাড় কর, তারপর বেরোতে বলবি। যা বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। এত টাকা? তাহলে তো আমাদের দোকান টোকান সব বিক্রি করে দিতে হবে। কি দোকান বিক্রি করবে? হ্যাঁ, কে দোকান বিক্রি করবে? কোনো দোকান বিক্রি করবো না। শোন, তোর এই যে ঝাড়খণ্ডের যে ভাই আছে, হ্যাঁ, তার ফোন নাম্বারটা তুই আমাকে দে, তারপর কি করতে হয় সেটা আমি বুঝে নেবো, ঠিক আছে? আর শোন ভাই, ওই তোর ফোনটা কিন্তু আমি মাঝে মাঝে ব্যবহার করবো, ঠিক আছে? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তোমাদের কাজ হয়ে গেছে, বাকি কাজ রফিক করবে। তোমরা এখন যাও। 1 কোটি টাকা, 1 কোটি। রফিক, তারপর আলমারি খুলে গয়নার বাক্সগুলো বার করলাম। গয়নাগুলো বার করে ঘরের চারিদিকে ছড়িয়ে দিলাম, আর রক্ত বাদ দিয়ে সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিলাম। তোমার জন্য ফেসে গেলাম আমি। আরে তুমি একা ভাসনি, সবাই ফেসে গেছে। লোভে পাপ, পাপে মৃত্যু, সে নারী হোক বা অর্থ। আপনার ফাঁসি কেউ আটকাতে পারবে না অনন্তবাবু। লোভে পাপ আর পাপে মৃত্যু, যা অন্যের সেটা যে আমার নয় একবারও ভাবিনি ডলি ও অনন্ত। কিন্তু আপনারা অন্তত ভাবুন, আমার আপনার চারপাশে প্রতিনিয়ত ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধীরা। চেনা সম্পর্ক, চেনা মানুষগুলো যে কখন ঘাতক হয়ে ছোবল মারবে কিচ্ছু বলা যায় না। কিন্তু ক্রাইম ডায়েরি বলছে সাবধান হও বাংলা। আপনারা দেখুন সান বাংলায় ক্রাইম ডায়েরি প্রতিদিন রাত 9:30। নমস্কার।